দেশের ৮০% মানুষকে করোনা টিকার আওতায় আনতে কমাতে হবে বিদেশ নির্ভরতা, নজর দিতে হবে নিজস্ব উৎপাদনে, ওষুধ শিল্পের সুনাম কাজে লাগিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ। আমাদের বাইরের উপরে নির্ভর করাটা চলবে না, এইটা উৎপাদনে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এটার জন্য একটা স্পেশাল কমিউনিকেশন লাগবে, ওদের একটা সদিচ্ছা লাগবে। বাংলাদেশ সহ বিশ্বের ৯৫টি দেশকে করোনার ওষুধ উৎপাদনের অনুমতি ফাইজারের। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময়ের সঙ্গে আছি আমি আফজাল হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হালদা নদীর কার্প জাতীয় মাছ ও ডলফিনের জীবন রহস্য উন্মোচন, ধারণা পাওয়া যাবে বিবর্তনের গতিপথ ও বংশগত বিস্তৃতি সম্পর্কে। চলমান ভ্যাকসিনেশন কার্যক্রমকে সাধুবাদ জানালেও স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা বলছেন, টিকার জন্য বিদেশ নির্ভরতায় বসে না থেকে এখন উৎপাদনের দিকে নজর দিতে হবে। তারা বলছেন ৮০% মানুষকে টিকার আওতায় আনতে হয়তো সামনের বছরের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হবে, তবে বুস্টার ডোজের জন্য হলেও উৎপাদনই হতে পারে মূল ভরসা। আতিকুর রহমান তমালের রিপোর্ট। ভয় পাচ্ছ না তো? খুব সাহসী তুমি। ২৭ জানুয়ারি ২০২১ বাংলাদেশে করোনা মোকাবিলার যুদ্ধে দিনটি স্মরণীয় হয়ে থাকবে। উদ্বোধনের ১০ দিন পর সারা দেশে একযোগে টিকাদান শুরু হয় ৮ ফেব্রুয়ারি। এর আগেই তৈরি হয়েছে সুরক্ষা অ্যাপ। পর্যায়ক্রমে ফ্রন্টলাইনার, বয়স্ক ব্যক্তি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেষে স্কুল পর্যায়ে চলছে ভ্যাকসিনেশন। এরই মাঝে কয়েকবার দেওয়া হয়েছে গণটিকাও, যার সবশেষ সংযোজন বস্তিবাসী। ভারতে করোনা মহামারীর কারণে সেরামের টিকা না পাওয়া নিয়ে ক্ষোভ ছিল, গুজব ছিল ভারতের টিকার মান নিয়েও। কিন্তু সব শঙ্কা অনিশ্চয়তা মারিয়ে বাংলাদেশ এখন পর্যন্ত টিকা পেয়েছে ১১ কোটি ডোজ, যার মধ্যে প্রথম ডোজ ৫ ও দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি মানুষ। তবে লক্ষ্য হলো ৮০% অর্থাৎ ১৩ কোটি মানুষকে ২ ডোজ টিকার আওতায় আনা। কিন্তু বাস্তবতা হলো এখন পর্যন্ত প্রথম ডোজ ২৯ ও দ্বিতীয় ডোজ পেয়েছেন ১৯% মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চললে হয়তো সামনের বছরের মাঝামাঝিতে লক্ষ্য অর্জন সম্ভব। তবে সবচেয়ে সহজ সমাধান হলো টিকা উৎপাদনের দিকে এগোতে হবে বাংলাদেশকে। পুরো জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে হয়, যে ১৩ কোটি লোককে, তাহলে আমাদেরকে কিন্তু আমাদের বাইরের উপরে নির্ভর করাটা চলবে না। এইটা উৎপাদনে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, এবং এটাকে অ্যাভেলেবল করতে হবে যাতে আমরা জনগোষ্ঠীকে এই টিকার আওতায় আনতে পারি। তারা বলছেন, বিশ্বে ওষুধ শিল্পে সুনাম আছে বাংলাদেশের, সেটিকে কাজে লাগিয়ে ভ্যাকসিন তৈরিতে প্রয়োজন সরকারের জোরালো কূটনৈতিক তৎপরতা। ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা বাংলাদেশের আছে, এবং বাংলাদেশ অলরেডি বিভিন্ন ভ্যাকসিন প্রোডাকশন করছে বাংলাদেশে। কোভিড ভ্যাকসিনটাও বাংলাদেশে প্রোডাকশন করা সম্ভব। তাহলে এটার জন্য একটা স্পেশাল কমিউনিকেশন লাগবে, ওদের একটা সদিচ্ছা লাগবে, ওদের একটা সহানুভূতি লাগবে আমাদের প্রতি। কারণ ২ ডোজ দেবার পর বুস্টার ডোজ দিতে আরও প্রয়োজন হবে ১৩ কোটি টিকা। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশ সহ বিশ্বের ৯৫টি নিম্ন ও মধ্যম আয়ের দেশকে করোনার ওষুধ উৎপাদনের অনুমতি দিয়েছে ফাইজার। মঙ্গলবার এ বিষয়ে জাতিসংঘ সমর্থিত গ্রুপ মেডিসিন প্যাটেন্ট পুল এমপিপির সঙ্গে চুক্তি হয়েছে মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্টদের। প্যাক্সলভ ট্যাবলেট ব্র্যান্ডের অধীনে এই ট্যাবলেটটির জেনেরিক সংস্করণ বিক্রি করা হবে বলে জানানো হয়েছে। আগামী ১ মাসের মধ্যে এই ওষুধ ৯৫টি দেশে সহজলভ্য হবে বলে ফাইজারের পক্ষ থেকে জানানো হয়। ফাইজারের উৎপাদিত ওষুধ করোনা সংক্রমণের মৃত্যু ঝুঁকি কমাতে ৮৯% কার্যকর বলে গবেষণায় উঠে এসেছে। মোংলা বন্দরের পশুর চ্যানেলে কয়লা বোঝাই কার্গো ডুবির একদিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি জাহাজটি। এখনও নিখোঁজ রয়েছেন ২ জন। এই মুহূর্তে পশুর চ্যানেল এলাকায় আছেন সহকর্মী মাহমুদ হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহমুদ। আফজাল, আমি দাঁড়িয়ে আছি পশুর চ্যানেলের পারে থেকে আমি কথা বলছি। তো গত ৩৬ ঘন্টা আগে যে মোংলার হারবাড়িয়া এলাকায় কয়লা বোঝাই ৬০০ মেট্রিক টন কয়লা বোঝাই নিয়ে ফারদিন 1 নামে যে বালগেটটি ডুবে গেছে, সেখান থেকে সেটা কিন্তু এখনো উদ্ধার কাজ শুরু করতে পারেনি মালিক কর্তৃপক্ষ অথবা বন্দর কর্তৃপক্ষ। তবে সেখান থেকে যে ৭ জন নাবিকের মধ্যে ৫ জন নাবিক নিখোঁজ রয়েছিল, সেখান থেকে গতকালকের অর্থাৎ মঙ্গলবার বিকালে ২ জন নাবিকের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড।
তারা হচ্ছে সুকানি মহিউদ্দিন এবং গিরিজা নুর ইসলাম, এই দুইজনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে এই যে বাল্কেটটি এখানে ডুবে গেছে, পণ্য বোঝাই নিয়ে, কয়লা পণ্য বোঝাই নিয়ে যে বাল্কেট ডুবে গেছে, বন্দর কর্তৃপক্ষ আমাদের যে কথাটি জানিয়েছে যে এটার মূলত কোনো বৈধতা নেই এবং কোনো কাগজপত্র নেই, কারণ এইটি এখানে চলাচল করা সম্পূর্ণভাবেই অবৈধভাবে। কারণ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বন্দর কর্তৃপক্ষ কিন্তু 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করেছে এবং এখান থেকে যারা এই নিখোঁজ রয়েছে তাদের উদ্ধারের জন্য কোস্টগার্ড, নৌ পুলিশ, থানা পুলিশ তারা কিন্তু উদ্ধার অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত আরো 3 জন নাবিক এখনো নিখোঁজ রয়েছে, তাদের কিন্তু সন্ধান এখনো পায়নি। তাদের যে পরিবার পরিজন তারা কিন্তু অনেক ভেঙে পড়েছে যে তারা আসলে আদৌ কি বেঁচে আছে নাকি মারা গেছে তা এখন পর্যন্ত কিছু বলতে পারছে না। তাই আফজাল, এই মোংলা বন্দর থেকে কিন্তু এর আগেও এই মোংলা বন্দরের পশুর চ্যানেলে এর আগেও কিন্তু এই গত চলতি বছরে কিন্তু 5টি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। তো এভাবে যদি, যেখানে ব্যবসায়ীরা যে কথা আমাদেরকে বলেছে যে বারবার যদি এভাবে কার্গো জাহাজ পণ্য বোঝাই নিয়ে যদি এভাবে এই চ্যানেলে ডুবে যায় তাহলে চ্যানেলটা কিন্তু সবসময়ের জন্য ঝুঁকির মধ্যে থাকে। কারণ বন্দর কর্তৃপক্ষে এখানে যে দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজ আসা যাওয়া করে, যদি মূল চ্যানেলে যদি এই কার্গোটি চলে যায় বা এখানে ডুবন্ত অবস্থায় থাকে তাহলে কিন্তু বিদেশি বাণিজ্য জাহাজ চলাচল করতে কিন্তু বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তাহলে ব্যবসায়ীরা আমাদের কাছে যে কথাটি জানিয়েছে যে এই যেগুলো যেই কার্গো গুলো বা পণ্যবাহী নৌযানগুলো এখানে ডুবে যায় এটা কিন্তু দ্রুত উত্তোলন করা সম্ভব। তো গত 37 ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও এখান থেকে কিন্তু এখনো উদ্ধার তৎপরতা কিন্তু তারা শুরু করে নাই। আমরা কালকে সরজমিনে গিয়ে যেটা দেখেছি, যেখানে কার্গোটা ডুবেছে বা এই বাল্কেটটি ডুবেছে সেখান থেকে উদ্ধার করা কিন্তু খুবই একটা কঠিন এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের কিন্তু দ্রুত উদ্ধারকারী জলযান না থাকার কারণেই কিন্তু এই ডুবন্ত কার্গো বা জলযানগুলো উদ্ধারে কিন্তু বেগ পেতে হচ্ছে। আফজাল, এই ছিল কার্গো ডুবির মোংলা বন্দর থেকে সর্বশেষ খবর। কার্গো ডুবির ঘটনায় মোংলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহমুদ হাসান। প্রথমবারের মতো হালদা নদীর কার্প জাতীয় মাছ ও ডলফিনের জীবন রহস্য উন্মোচন করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় 2 বছর ধরে যৌথভাবে এই গবেষণা করে। এতে হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষা ও ব্যবস্থাপনা ও গবেষণায় আন্তর্জাতিকভাবে গুরুত্ব পাবে বলে জানান গবেষকরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর 4টি কার্প জাতীয় মাছ রুই, কাতাল, মৃগেল, কালিবাউস ও ডলফিনের পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচিত করা হয়েছে। পিকেএসএফ এর অর্থায়নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় 2 বছর ধরে এই গবেষণা পরিচালনা করে। জীবন রহস্য উন্মোচনের ফলে এই অঞ্চলের প্রধান কার্পসমূহ ও ডলফিনের জিনের বিন্যাস, বিবর্তনের গতিপথ, সংরক্ষণ এবং সর্বোপরি জাতিগত বিস্তৃতি সম্পর্কে একটি সম্যক ধারণা পাওয়া সম্ভব হবে। আমাদের মূল উদ্দেশ্য ছিল যে কার্প জাতীয় 4টি মাছ রুই, কাতলা, মৃগেল, কালিবাউস এবং ডলফিন যেটি বিপন্ন একটি প্রজাতি, এর সবগুলো জিনকে উদ্ধার করা। 70 থেকে 80 হাজার জিন এবং প্রোটিনকে আমরা শনাক্ত করতে পেরেছি। সেই জিন প্রোটিনগুলোর বিন্যাস, তাদের বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল যে ফাংশন বা তারা কি করছে আমার শারীরবৃত্তিক প্রক্রিয়ায়, সেই জিনিসগুলো আমরা উন্মোচন করতে পেরেছি। এই গবেষণার মাধ্যমে পরিবেশগত পরিবর্তন, অসুস্থতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জৈবিক প্রক্রিয়া খুঁজে বের করা সম্ভব হবে বলে জানান হালদা নদীর গবেষক। হালদাতে এতদিন পর্যন্ত যে গবেষণাগুলো হয়েছে সেগুলো হচ্ছে নর্মাল গবেষণা। এখন আমরা মলিকুলার লেভেলে যখন আমরা এই হোল জিনোম সিকোয়েন্স করার মাধ্যমে আমরা এই হালদার 4টি প্রজাতি সংরক্ষণের জন্য, বিশেষ করে ইনসিটু সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের যে গ্রোথ, তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, তাদের তাদের যে ভ্যারাইটি, সেই বিষয়টা আমরা জানতে পারবো। 2020 সালের 21শে ডিসেম্বর হালদা নদীকে বঙ্গবন্ধু ফিশারিজ হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। উদ্বোধনের 3.5 বছরেও সিলেট থেকে দেয়া যায়নি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর স্মার্ট কার্ড। এতে বিদেশগামীদের ভোগান্তি বেড়েই চলেছে। লোকবল সংকটের দোহাই দিচ্ছেন কর্মকর্তারা, তবে জনশক্তি রপ্তানিকারকরা বলছেন ভিন্ন কথা। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিং। প্রতিদিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিদেশি চাকরি প্রার্থীরা আঙ্গুলের ছাপ দিচ্ছেন সিলেট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে। ফিঙ্গার দেওয়া চাইছি আমি, সৌদি আরবে যাবো, এখানে ফিঙ্গার দেওয়ার জন্য আসছে। মানব পাচার রোধ এবং বিদেশে কর্মরত শ্রমিকদের মনিটরিংয়ের জন্য সরকার 2010 সাল থেকে বৈধভাবে চাকরি নিয়ে বিদেশ পাড়ি জমানোর জন্য বিএমইটি স্মার্ট কার্ড বাধ্যতামূলক করেছে। এই কার্ড পেতে আঙ্গুলের ছাপ, ছবি তোলা সহ
নানা আনুষ্ঠানিকতা রয়েছে। সবকিছু শেষ করে ঢাকা থেকে স্মার্ট কার্ড আনতে হয়, এতে নানা ভোগান্তিতে পড়ছেন বিদেশগামীরা। যে সিলেট থেকে যদি আমরা স্মার্ট কার্ড পাই মানে আমাদের খরচও কমে, অনেক ঝামেলা হয়, কষ্ট হয়, এগুলো আমাদের কমে যায়। স্মার্ট কার্ডটা যদি আমরা এইখান থেকে সিলেট থেকে দেওয়া হয়, যদি আমরা ওগু সুবিধা হইতো। অথচ সিলেট বিভাগে প্রতিদিন গড়ে 500 বিদেশগামী আঙ্গুলের ছাপ দেন। তাদের কথা চিন্তা করে সরকার 60 লাখ টাকায় কেনে দুটি স্মার্ট কার্ড প্রিন্টিং মেশিন। 2018 সালের 21শে এপ্রিল মেশিন দুটি উদ্বোধন করা হয়, কিন্তু তারপর থেকে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে মেশিন দুটি। আমার এখানে স্মার্ট কার্ড মেশিন স্থাপন হয়েছে, ঠিক আছে, এটা আইনকানুন পরীক্ষা নিরীক্ষা না করে এভাবে হুট করে দেওয়া যাবে না। দক্ষ লোক দরকার, আর আমার যেখানে যারা কাজ করছে তাদেরও ট্রেন আপ দরকার। তবে মেশিন দুটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলে ধারণা এই জনশক্তি রপ্তানিকারকের। সিলেটের লোকজন যেন সিলেট থেকে স্মার্ট কার্ডটা পায়, এই কার্যক্রমটা কোন জায়গায় আটকে আছে জানি না, কিন্তু এটা যেন গতিশীল হয়। বাংলাদেশ থেকে যদি কোনো কর্মী বৈধভাবে বিদেশে যেতে চান, তবে তাকে এই জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে অনুমতিপত্র নিয়ে তারপর যেতে হবে। এই অনুমতিপত্রই হলো স্মার্ট কার্ড। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। করোনার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাগেরহাটের চিংড়ি চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার গলদা চিংড়ির উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে মৎস্য বিভাগ। তবে 200 থেকে 250 টাকা পর্যন্ত কমে গেছে কেজি প্রতি চিংড়ির দাম। এতে হতাশ চাষিরা। বাগেরহাট থেকে আলী আকবর টুটুলের তথ্য ও সোহাগ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। সাদা সোনা নামে খ্যাত গলদা চিংড়ি, এই চিংড়ি চাষের অন্যতম শীর্ষ জেলা বাগেরহাট। দীর্ঘদিন ধরেই জেলার হাজার হাজার চাষির একমাত্র আয়ের উৎস এই চিংড়ি চাষ। শুধু তাই নয়, দেশের অর্থনীতিকে চাঙ্গা করার অন্যতম পণ্য এটি। এ জেলায় উৎপাদিত গলদা চিংড়ি ইউরোপের বিভিন্ন দেশসহ বিশ্বের 32টি দেশে রপ্তানি হয়ে আসছে। তবে প্রাণঘাতী করোনা ভাইরাসের দহনে গত বছর এই শিল্পে কিছুটা বিপর্যয় ঘটলেও এবার বেড়েছে উৎপাদন। এতে চাষিদের খুশি হওয়ার কথা, কিন্তু চিংড়ির দাম কমে যাওয়ায় হতাশায় দিন পার করছেন তারা। কেজি প্রতি চিংড়ির দাম কমেছে 200 থেকে 250 টাকা পর্যন্ত। তার উপর চিংড়ি চাষে যেসব উপাদান বা খাবার লাগে তার মূল্য চড়াও। এতে চরম বিপাকে চাষিরা। আয় উপার্জন সবকিছু আমাদের এই চিংড়ি চাষের উপরই। মাছের রেট কম। এখন আমাকে যে খাবারের যে রেট, সে অনুযায়ী আমরা চাষি কখনো বাঁচতে পারবো না। এতে আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি। করোনাকালের ক্ষতি পুষিয়ে নিতে চিংড়ির দাম স্বাভাবিক রাখার দাবি ব্যবসায়ীদের। সব মিলে সারা বিশ্বে 32টা কান্ট্রিতে আমাদের চিংড়ি রপ্তানি হয়। শিপমেন্টটা শুরু হলেই চাষিরা আগের মতো দাম পাবে। বাগেরহাটে 70,000 গলদা চিংড়ি ঘেরে প্রায় 35,000 চাষি যুক্ত রয়েছেন। এবছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 18,000 মেট্রিক টন। সময় সংবাদ, বাগেরহাট। অবশেষে চীনের কাছে হার মানতে হলো যুক্তরাষ্ট্রকে। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে ধনী এখন চীন, যা নিয়ে অস্বস্তিতে জো বাইডেন সরকার। এমনিতেই এই ডেমোক্রেট নেতার জনপ্রিয়তায় ভাটা পড়েছে, তার উপর এমন সংবাদ আগামীতে কঠিন করে তুলবে বাইডেনের রাজনীতি, যা নিয়ে উদ্বিগ্ন মার্কিনিরা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাহলে কি ঠিকই বলেছিলেন চীন পৃথিবীতে করোনা ছড়িয়ে বিশ্ববাজারে নিজেদের আরো শক্ত অবস্থানে নিয়ে যেতে চায়? অবশেষে তার কথাই ফলে গেল। চীন এখন বিশ্বের সবচেয়ে ধনী দেশ। করোনা মোকাবিলায় হিমশিম দশা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অভিবাসন সংকট, বেকারত্ব, জিনিসপত্রের দাম বৃদ্ধি তথা অর্থনৈতিক মন্দায় যুক্তরাষ্ট্রের অবস্থান এখন দ্বিতীয়। বৈশ্বিক সম্পদের দিক থেকে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে ধনী দেশ এখন চীন। যুক্তরাষ্ট্র ভিত্তিক পরামর্শদাতা প্রতিষ্ঠান ম্যাককিনসি অ্যান্ড কোম্পানির একটি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। ম্যানেজমেন্ট কনসাল্টিং ফার্ম ম্যাককিনসি অ্যান্ড কোম্পানির গবেষণার প্রতিবেদন বলছে, গত 2 দশকে বৈশ্বিক সম্পদ 3 গুণ বেড়েছে, যেখানে নেতৃত্ব দিচ্ছে চীন। মোট বৈশ্বিক আয়ের 60% বেশি যে 10টি দেশের দখলে রয়েছে, সেসব দেশের জাতীয় উদ্বৃত্ত বিশ্লেষণ করে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। গবেষণা প্রতিবেদন অনুযায়ী 2000 সালে বিশ্বের নেট
সম্পদের মূল্য ছিল 156 ট্রিলিয়ন। 2020 সালে এটি বেড়ে 514 ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত 2 দশকে বিশ্বে যে পরিমাণ সম্পদ বেড়েছে তার প্রায় 3 ভাগের 1 ভাগই চীনের তুলনায় এগোতে পারেনি যুক্তরাষ্ট্র। পাল্লা দিতে না পারার আঁচ এখন সহ্য করতে হবে জো বাইডেন প্রশাসনকে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। চীনের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র গত 2 দশকে নেট সম্পদের মূল্য দ্বিগুণের বেশি বেড়ে হয়েছে 90 ট্রিলিয়ন মার্কিন ডলার। কিন্তু এটি প্রতিযোগিতার বাজারে চীনকে টেক্কা দেওয়ার মতো নয়, জানিয়ে অস্বস্তিতে জো বাইডেন সরকার। এমনিতেই এই ডেমোক্র্যাট নেতার জনপ্রিয়তায় ইদানিং বেশ ভাটা পড়েছে। আসন্ন নির্বাচনে যার প্রভাব পড়বে বলেও মনে করা হচ্ছে। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। 2019 এসএ গেমসে 10 স্বর্ণজয়ের টাকা এখনো পাননি রোমান সানা দিয়ারা। পদক প্রতি 10 লাখ টাকা দেওয়ার কথা ছিল আর্চারদের। 2 বছর পেরিয়ে গেলেও এখনও কালক্ষেপণ করছে ক্রীড়া মন্ত্রণালয়। এদিকে ফেডারেশন বলছে দ্রুতই খেলোয়াড়দের পাওনা টাকা দেয়া হবে। ক্রিকেটের পর সাম্প্রতিক সময়ে দেশের সবচেয়ে সম্ভাবনাময় খেলা আর্চারি। 2019 নেপাল এসএ গেমসে দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে সবচেয়ে সাফল্য নিয়ে আসে বাংলাদেশ। সেবার 19টি স্বর্ণপদক পায় লাল সবুজের প্রতিনিধিরা, যার 10টি পায় রোমান সানারা। তারই ধারাবাহিকতায় অলিম্পিক ও ওয়ার্ল্ড কাপে ভালো করে বাংলার আর্চাররা। কিন্তু পিলে চমকে যাবার মতো খবর, প্রায় 2 বছর আগে স্বর্ণজয়ের সেই টাকা ক্রীড়া মন্ত্রণালয় থেকে এখনো পায়নি আর্চাররা। আর্থিক অঙ্কে যার পরিমাণ ছিল পদক প্রতি 10 লাখ টাকা। করোনার কঠিন সময়ে সব অ্যাথলিটদের মতো আর্থিক অনটনে ভুগছেন আর্চাররা, তাই নিজেদের প্রাপ্য অর্থ দ্রুত দেওয়ার আকুতি। অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে আমাদের কিছু টাকা দেওয়া হয়েছিল ফার্স্টে, তারপরে যেটা অ্যানাউন্স করা হয়েছিল সেটা এখনো পাওয়া হয়নি। বলা হয়েছিল যে কোভিড সিচুয়েশনের কারণে আর কি সেটা পসিবল হচ্ছে না, কারণ এটা একটা অনুষ্ঠান করে দেওয়ার কথা ছিল। এখন তারপরে এটা নিয়ে আর কোনো নিউজ হয়নি বা এটার কোনো আপডেট হয়নি। পেলে আমরাও হয়তো বা একটু ফ্যামিলিগত দিক থেকে বা সরকারের যে সাপোর্টটা ওটা একটু পেলে আমাদের ভালো হতো। বিশেষ করে আমাদের একটু কিছু মানে আমাদের আর্চারির বেশিরভাগই মনে করেন যে আর্থিক একটু সংকটে থাকে, তো এই জিনিসটা পেলে আমার একটু উপকার হতে পারে। এদিকে টাকা কবে নাগাদ পাওয়া যাবে তার কোনো সদুত্তর দিতে পারলেন না ফেডারেশনের কর্তারাও। মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলার আশ্বাস দিলেন, তাই অনিশ্চিত হয়েই রইল আর্চারদের আকুতি। বিষয়টা কোনো সময় উপস্থাপিত হয়নি যে এরকম টাকা পাইনি বা কিছু। আমি তো ওদের সাথে দেখা করতে গেছি আমরা, তো স্বাভাবিক না পেলে আমি অন্তর কীভাবে বলবো। মন্ত্রণালয় যদি টাকা দিয়ে আমাদের না আমরা টাকা পেলে আমাদের টাকা হাতে রাখার কোনো অর্থই হয় না কোনো। এটা উন্নত বিশ্বে আর্চারদের প্রাপ্য অর্থ দেয়া হয় সাথে সাথেই, সঙ্গে তাদের অনেকেরই থাকে ব্যক্তিগত কোচ। মেহেদি নাইম, সময় সংবাদ, ঢাকা। এই ছিল সকালের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।